শুরু করছি গাড়ির জাদুকর এর দ্বিতীয় পর্ব। রকি বিচের পূব প্রান্তে ছোট্ট রেস্টুরেন্টটা দ্য শ্যাক। 8টায় সেখানে পৌঁছল রবিন আর কিশোর। মুসা আসতে পারেনি, মুক্তি দেননি তার মা, ধরে নিয়ে গেছেন কোনো এক পার্টিতে, অবশ্যই শোফার হিসেবে। গাড়ি কিনেও তো হয়েছে এক জ্বালা, বিরক্ত হয়ে বলেছে কিশোর যখন ফোনে শুনেছে মুসার বিলাপের মতো সুর। ছোট্ট নোংরা রেস্টুরেন্টটা হাই স্কুল আর জুনিয়র কলেজের ছাত্রদের আকর্ষণ করে বেশি। মিউজিক আর লিকার অনেক জায়গাতেই আছে, তবে সেখানে আইনেরও কড়াকড়ি। 21 বছরের নিচে কাউকে ঢুকতে দেয়া হয় না। মদ গেলা তো দূরের কথা, গান শোনার জন্যও বসা নিষেধ। কিন্তু এখানে গান শোনা বারণ নয়। কড়া মদ অবশ্য এখানে মেলে না, তবে সফট ড্রিঙ্কস খেতে খেতে গান শোনার জায়গারও তো অভাব এই শহরে, অন্তত ওই বয়সীদের জন্যে। তাই ঝাঁকে ঝাঁকে আসে কিশোর কিশোরীরা। আজ অবশ্য এখনো আসেনি। ভেতরে ঢুকলো দুই গোয়েন্দা। এক কোণে ঝরঝরে একটা পুরনো পিনবল মেশিন বাজাচ্ছে দুজন হাই স্কুলের ছাত্র। আরো দুজন পিৎজা চিবুচ্ছে। নীরব একটা টিভি সেটের ওপর যেন সেটে রয়েছে চোখ। আয়তাকার ডান্স ফ্লোরের একধারে একটা টেবিলে বসেছে 4টে ল্যাটিনো মেয়ে। ব্যান্ড বাজাচ্ছে যারা, হয়তো ওদেরই গার্লফ্রেন্ড হবে মেয়েগুলো, কারণ একমাত্র ওরাই তাকিয়ে রয়েছে ব্যান্ড স্ট্যান্ডের দিকে। ঘরটা প্রায় শূন্য, কিন্তু আওয়াজের চোটে কান ঝালাপালা হওয়ার জোগাড়। ড্রাম বাজছে দ্রিম দ্রিম করে, আর বিকট গলায় গান গেয়ে চলেছে 5টা ল্যাটিনো ছেলে। লা বাম্বা লা, বাম্বা বাম্বা বাম্বা। ইলেকট্রিক গিটার, বেজ আর একটা কিবোর্ড বাজিয়ে চলেছে বাদকেরা। যেন মেক্সিকান স্ট্রিট ব্যান্ড মেক্সিকো পথে পথে গান গেয়ে বেড়ায় যেসব যাযাবর গায়কের দল, অনেকটা তেমনি। আরও নানা রকম বাদ্যযন্ত্র আছে। ঢাক বাদকেরা নিয়ম করে বাড়ি মারছে সেগুলোতে। পায়ের কাছে যেন সাপের মতো জড়াজড়ি করে রয়েছে তার। আরও রয়েছে অ্যাম্পলিফায়ার, প্যাডেল আর 50টার মতো নানা রকম বাদ্যযন্ত্র। ঠাঁই নেই অবস্থার মাঝে কোনো রকম দাঁড়িয়ে বাজনা বাজিয়ে চলেছে ওরা। গলা ফাটিয়ে চিৎকার করছে লাবাম্বা লাবাম্বা। এল টিবুরান অ্যান্ড দ্য পিরানাস। ওরা চেঁচাচ্ছে, লাফাচ্ছে, দাপাচ্ছে, বান মাছের মতো শরীর মোচড়াচ্ছে। টারজান সিনেমার আফ্রিকান জঙ্গলিদের মতো শূন্যে ঝাঁপ মারছে। যা ইচ্ছে তাই করছে নাচ আর গানের নামে। দরদর করে ঘামছে। উৎসুক চোখে তাকালো রবিন আর কিশোরের দিকে। পেছনের একটা টেবিলে বসে পড়ল দুই গোয়েন্দা। পাগল না ছাগল, ফিসফিসিয়ে বলল কিশোর। মোটেই সুবিধে লাগছে না আমার ওগুলোকে। লস বলেন, গাওয়ার চেয়ে চেঁচাই বেশি, রবিন বলল। এই নাকি গান, ধুর। সাদা স্যুট পরাটাই নিশ্চয়ই এল টিবুরান। লম্বা গিটার বাজাচ্ছে। হ্যাঁ, একেবারে সামনের লোকটার কথা বলছো তো? মাথা ঝাঁকালো কিশোর। তাকিয়ে রয়েছে লম্বা ল্যাটিনো লোকটার দিকে। তার আর বাদ্যযন্ত্রের জঙ্গলের মাঝে নাচতে বেশ কায়দা কসরত করতে হচ্ছে তাকে। স্লিম, হ্যান্ডসাম, সাদা স্যুট, লম্বা জ্যাকেট আর বুক খোলা সিল্কের শার্টে মনে হচ্ছে গায়ক নয়, পোশাক কিংবা সুগন্ধি কোম্পানির মডেল। যতটা ধোপা দুরস্ত, তার একানো গানের প্রতিভায় থাকলে আরো অনেক ভালো গাইত। তার পেছনে 4জন পিয়ানাই তার চেয়ে খাটো, লাল আর কালো রঙের পোশাক পরনে। জায়গাটা ল্যাটিনোদের জন্য নয়, রবিন বলল। গোয়েরা যে কেন এদেরকে এখানে পাঠালো বুঝতে পারছি না। আমারও একই প্রশ্ন। মাটি কোপানোর চেয়েও বেশি কষ্ট করছে গায়কের দল। সরাসরি ঢুকে পড়েছে রক অ্যান্ড রোলে। খাওয়া থামিয়ে তাকিয়ে রয়েছে হাই স্কুলের ছাত্ররা। এক এক করে আরো ছেলে ঢুকতে শুরু করেছে, তবে ভিড় যাকে বলে তা এখনো হয়নি। হঠাৎ পাশে ঝুঁকে কিশোরের হাতে হাত রাখলো রবিন। লিও গোয়েরা। বেটে গাট্টা গোট্টা একজন লোক ঢুকেছে। পরনে দামি ধূসর রঙের স্যুট, বিশাল ভুঁড়ি। পকেট ঘড়িটার চেনটা ঝুলে রয়েছে তার ওপর। ভারী গোলগাল মুখ, ফ্যাকাশে। দাড়ি কামিয়েছে ভালো করেই, তবুও মনে হয় আরেকটু কামালে ভালো হতো। এক ধরনের মুখ আছে, দাড়ি কামালেও মনে হয় ঠিক মতো শেভ করা হয়নি। গোয়েরাটা ওরকম। ভয়াবহ জীবন্ত বাদকদের দিকে তাকিয়ে ভ্রুকুটি করলো গোয়েরা। পুরো ঘরে চোখ বোলালো, এখন অর্ধেক খালি। আমাদেরকে চিনে ফেলবে না তো? কিশোর বলল। চিনবে, টিবুরানের কাছে কি দরকার আমার, নিশ্চয়ই বলেছেন এরা। দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে গোয়েরা। তিক্ত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে বাদকের দলের দিকে।
পছন্দ করতে পারছে না যেন। আরো লোক ঢুকলো। গান তখন শেষ পর্যায়ে। পাগল হয়ে গেছে গায়ক আর বাদকেরা। দেখে মনে হয় ধরে এনে সবকটাকে পাগলা গারদে ভরলেও অনুচিত কাজ হবে না। শেষ হলো গান। চোখের পলকে স্টেজ ছেড়ে মেয়েদের কাছে চলে এলো পিরানহারা, যেন চিরকালের মতো ত্যাগ করে এলো বাদ্যযন্ত্রগুলোকে। সেই 4টে মেয়ের কাছে যারা সামনের টেবিলে বসেছে। ভিড় বাড়ছে। ওদের মাঝখান দিয়ে হাঁটছে টিবুরান। মাঝে মাঝে থেমে হেসে কথা বলছে। চুরুট ধরালো লিও গোয়েরা। তারপর চোখ পড়ল রবিনের ওপর। সঙ্গে সঙ্গে কুঁচকে ফেলল ভ্রু। এগিয়ে এলো তার টেবিলের দিকে। এসেছো না? টেবিলের কাছে বসে পড়ল গোয়েরা। বারবি তাহলে টিবুরানকে চাইছে। তা চাক, দরকার হলে তো চাইবেই, কিন্তু আমার সোজা কথা, কোনো কমিশন দিতে পারবো না। যা রেট আছে তাতে নিয়ে গিয়ে নিজে পারলে বেশি আদায় করে নিক মক্কেলের কাছ থেকে। লাভাম্বার ব্যাপারেও আগ্রহ জাগতে পারে আমাদের, পাকা ব্যবসায়ের মতো বলল রবিন। নিতে বলেননি মিস্টার লজ, শুধু টিবুরানকে দেখে যেতে বলেছেন আমাকে। লস অ্যাঞ্জেলসে দল খুঁজছেন তিনি এখন। ওখানে পেয়ে গেলে। কুৎসিত ভঙ্গিতে হেসে উঠল গোয়েরা। নীরা কিন্তু আমাকে ও কথা বলেনি। বলেছে একটা লোক নাকি দূরা থাকে অক্সনার্ডে টিবুরানকে দেখেছিল, তারপর থেকে পাগল হয়ে আছে ভাড়া করে নেওয়ার জন্যে। কিন্তু টিবুরানকে আমরা পাইনি এখনো, শান্ত কণ্ঠে বলল রবিন। পেলে আধা আধি বখরা হবে, রাজীব। রাগে কালো হয়ে গেল গোয়েরার মুখ। সুযোগ আসবে, বুঝলে, আসবে। একদিন ওই বারটিটাকে ঘাড় ধরে যদি শহর থেকে না বের করেছি আমি, আমার নাম গোয়েরা নয়। সবাই জানে লোক ঠকাচ্ছে, সে মিথ্যে কথা বলছে। ওখানে থাকলে তোমারও 12টা বাজবে ইয়াংম্যান, বলে দিলাম। ঝরঝরে হয়ে যাবে ভবিষ্যৎ। আমার ভবিষ্যৎ বলে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, পিত্তি জ্বালানো মসৃণ কণ্ঠে বলল রবিন। শুনলই না যেন গোয়েরা। আমার কথা শুনলে বাড়ির দল ছেড়ে আসো। লম্বা টান দিল চুরুটে। চাইলে এখনই একটা মোটা টাকার ব্যবস্থা করে দিতে পারি। টাকা দেখতে সবসময় ভালো লাগে আমার, হাসল রবিন। 2 বছরে অনেক অনেক চালাক হয়ে গেছে রবিন, ভাবল কিশোর। হাই স্কুলে উঠে অনেক পরিবর্তন হয়েছে তার। ভালোই হয়েছে, 3 গোয়েন্দারও আরো অনেক উন্নতি হবে এতে। জয় জয়কারও আরো বেশি ছড়িয়ে পড়বে। বাড়ির খবর টবর বলতে হবে, ওই ইনফরমেশন যাকে বলে। ওর মক্কেল কারা কারা, কিভাবে দল জোগাড় করে, কাজ করে, এইসব। সর্বনাশ, এই যে পুরোপুরি গুপ্তচরগিরি মিস্টার গোয়েরা, আঁতকে ওঠার ভান করল রবিন। ব্যবসা করতে গেলে সবাই এরকম করে। তাই নাকি? কই শুনিনি তো। মাফ করবেন, বেইমানি আমি করতে পারবো না। জ্বলে উঠল গোয়েরার চোখ। এত সাধুগিরি দেখিও না আমার কাছে। এতই যদি ভালো মানুষ, এখানে এসেছো কেন? আমার তো মনে হয় না বাড়ি তোমাকে এখানে পাঠিয়েছে। টিবুরানকে নেয়ার জন্য সে কাউকে পাঠাবে, এ কথা বিশ্বাস করতে বলো আমাকে। হাসল রবিন। সত্যি মিস্টার লজ। তার পায়ে লাথি মারল কিশোর। মিস্টার লজ যে তাদেরকে এখানে পাঠায়নি এ কথা কাউকে জানতে দিতে চায় না সে। সন্দেহ ফুটল গোয়েরার চোখে। তাকিয়ে রয়েছে রবিনের দিকে। এই সময় সেখানে এসে হাজির হলো টিবুরান। আমার কথা বলছেন মনে হয়? গোয়েরার দিকে তাকিয়ে হেসে জিজ্ঞেস করল সে। কারে এলো? রবিন আর কিশোরের দিকে তাকিয়ে বলল, আমার ফ্যান বোধ হয়, আমাদের গান ভালো লেগেছে। তোমরা নিশ্চয় যাও। আমরা। শুরু করলো রবিন, তাকে শেষ করতে দিল না কিশোর। তাড়াতাড়ি বলে উঠল, দারুণ বাজান আপনারা, গলাও খুব ভালো, বিশেষ করে আপনার। আপনি এল টিবুরান? হ্যাঁ। প্রশংসা শুনে যেন ফেটে যাবে টিবুরান। বুক চিতিয়ে দাঁড়ালো। কাছে থেকে তার চেহারাটা আরো স্পষ্ট দেখতে পেল কিশোর। লম্বাটে মুখ, চামড়া এত মসৃণ যেন পলিশ করা সুটকেসের চামড়া। অটোগ্রাফ দেওয়া ছবি সহ তো মিস্টার গোয়েরা দিয়ে দিন না। কিশোরের দিকে তাকিয়ে রয়েছে গোয়েরা। সন্দেহ ভারী হয়েছে দৃষ্টিতে। রবিনের সঙ্গে এই ছেলেটার কি সম্পর্ক বুঝতে পারছে না। সত্যিই যদি কিশোর একজন ভক্ত হয়ে থাকে,
তাকে আহত কিংবা নিরাশ করতে চায় না সে, কিন্তু রবিনের সঙ্গে যদি এসে থাকে শুধু সঙ্গ দিতে কিংবা দেখতে, তাহলে তার জন্য কিছুই করার ইচ্ছে নেই তার। কাজে কিশোরের ব্যাপারে আলোচনা এড়িয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ মনে করল। রবিনকে সেই কথাটাই বরং টিবোরানকে বোঝাতে সচেষ্ট হলো। ছবি গাড়িতে রয়েছে, গোয়েরা বলল। পরে এনে দেয়া যাবে। ইশারায় রবিনকে দেখিয়ে বলল, এই ছেলেটা ভক্ত টক্ত কিছু না, সে কাজ করে। কি যে বলেন, বিশ্বাস করলো না টিবোরান। আমার ফ্যানদের আমি চিনি না। ভ্রুকুটি করলো সে, দাঁত বের করে হাসলো, অনেকটা ইঁদুরের মতো দেখালো তখন। যান যান, ছবি নিয়ে আসুন, আমার ফ্যানদের আমি নিরাশ করতে চাই না। কিশোর আর রবিন দুজনেই ভাবলো বোমার মতো ফেটে পড়বে গোয়েরা, কিন্তু ওরকম কিছু করলো না লোকটা, শুধু ঢোক গিলল। কোনো মতে মুখে হাসি ফুটিয়ে তুলে উঠে দাঁড়ালো, এগিয়ে গেল সামনের দরজার দিকে। আরো একটা ছবি কি পেতে পারি? বিনীত হেসে জিজ্ঞেস করলো কিশোর। আমার খালাতো ভাই নেই কি জন্যে? নিশ্চয় নিশ্চয়, তোমার খালাতো ভাইও কি আমার ফ্যান? না, ঠিক তা নয়, সে বলেছে আপনাকে চিনে, আপনার সঙ্গে কথা বলতে বলেছে আমাকে। অন্য কোনো দলের লোক? অনেক দলের অনেককেই চিনি আমি। না, তাও নয়, সে আপনার ভাইয়ের গাড়িটা রকি বিচে চালিয়ে নিয়ে এসেছে। অনেক চেষ্টা করেছে কিন্তু আপনার ভাইকে খুঁজে বের করতে পারেনি। ধীরে ধীরে মিলিয়ে গেল টিবুরানের হাসি, তারপর ফিরে এলো আবার। তবে বদলে গেছে হাসিটা, এখন আর ইঁদুর মনে হয় না তাকে, মনে হয় হাঙর। হ্যাঁ, শুনেছি ফিরিঙ্গিটার কথা। গাড়ি চুরি করে নিয়ে পালিয়ে এসেছে, গল্প বলে বেড়াচ্ছে আমার ভাই নাকি তাকে ওই গাড়িটা আনতে বলেছিল। লোককে তো দূরের কথা, পুলিশকেও বিশ্বাস করাতে পারেনি। এমন ভঙ্গিতে মাথা নাড়ল যেন বেচারা নিকের জন্য দুঃখ হচ্ছে। তাহলে নিকি তোমার খালাতো ভাই? ভেরি ব্যাড, ভেরি ব্যাড। তাহলে গাড়িটার কথা কিছুই জানেন না আপনি? প্রশ্ন করলো রবিন। শব্দ করে হেসে উঠল টিবুরান। কি বলবো তোমাদেরকে, আমার কোনো ভাই নেই, গাড়ির কথা বলবে কি করে সে? আর দাঁড়ালো না সেখানে গায়কদের দলপতি, হাসতে হাসতে চলে গেল তার দলের কাছে। কিছুটা বোকা হয়ে কিশোরের দিকে তাকালো রবিন। কিশোর, যদি ওর ভাই না থাকে তাহলে কে বলল? সত্যিই তো, তাহলে নিকি মিকি মিথ্যা কথা বলছে। ব্যান্ডস্ট্যান্ডের চার পিরানহার চোখ এখন কিশোর আর রবিনের দিকে। এক গাদা ফটোগ্রাফ নিয়ে ফিরে এলো গোয়েরা, দর্শকদের দিকে তাকালো একবার, তারপর ফিরল এল টিবোরান আর পিরানহাদের দিকে। আবার গান গাওয়ার জন্য তৈরি হচ্ছে বাদকের দল। স্ট্যান্ডের দিকে এগোলো সে। ওঠো, জরুরি কণ্ঠে বলল কিশোর। কেটে পড়ি। ছবি নেবে না? না, ওঠো ওঠো। ভিড় বেড়েছে অনেক, আরও আসছে। ওদেরকে ঠেলে ঠুলে বাইরে বেরিয়ে পড়ল দুজনে। ডিসপ্লে বোর্ডের পাশ দিয়ে যাওয়ার সময় আচমকা হাত বাড়িয়ে একটানে টিবুরানের ছবিটা ছেড়ে নিল কিশোর। তারপর রবিনের হাত ধরে টেনে নিয়ে প্রায় ছুটতে ছুটতে চলে এলো ভক্সওয়াগনের কাছে। যেন ঘোরের মধ্যে গাড়িতে উঠল রবিন। কিশোরের তাড়াহুড়োটার কারণটা বুঝতে পারছে না। বলল, ভাইয়ের ব্যাপারে টিবুরান মিথ্যে বলেনি কিশোর, মিথ্যেটা তো তোমার ভাইই বলেছে। আমার তা মনে হয় না। চোরাই গাড়ি ডেলিভারি দেওয়ার কথা সত্যি হয়ে থাকলে মিথ্যাটা টিবুরানি বলেছে। সাধ করে কে আর পুলিশের হাতে ধরা দিতে চায়? কিশোর কথা বলছে, রবিন ইঞ্জিন স্টার্ট দিল। তবে কেউ একজন যে মিথ্যে বলছে তাতে কোনো সন্দেহ নেই। কে কিশোর? গাড়ি রাস্তায় এনে ফেলল রবিন। আর মিথ্যেটা কি? পিছনে তাকালো কিশোর, কারো আসার আশঙ্কা করছে। ধরা পড়ার আগেই পালাতে চেয়েছে, সেজন্য বেরিয়ে এসেছে তাড়াহুড়ো করে। কাউকে দেখল না। বলল, এমনও হতে পারে টিবুরান গল্পটাই শুধু শুনেছে, হতে পারে আন্তিনো পেজ কিংবা তার কোনো লোকের কাছে। এর মানে ওরা টিবুরানকে চেনে এবং মিথ্যে বলেছে শুধু আমাদের কাছে নয়, পুলিশের কাছেও। ঠিকই বলেছ। আর আমরা অক্সনার্ডের কথা বলিনি, অথচ টিবুরান সে কথা বলে ফেললো। তার মানে
জানে নিকি গাড়িটা পেয়েছে ওখানে। তাই তো, নিকি তো সত্যি বলছে মনে হচ্ছে এখন। তো কি করব এরপর? কি করব? আরেকবার পেছনে তাকালো কিশোর। গাড়ি ঘোরাও, শ্যাকের কাছে গিয়ে কোথাও ঘাপটি মেরে বসে থাকবো, টিবুরান আর পিরানহাদের বেরোনোর অপেক্ষায়। ভক্সওয়াগেনে হিটিং সিস্টেম নেই, গরম হয় না ভেতরটা। বসে বসে শীতে কাঁপতে থাকলো দুই গোয়েন্দা। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবহাওয়াটা অনেকটা মরুভূমির মতো, দিনে গরম, রাতে ঠান্ডা, একেবারে হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। সামনে দীর্ঘ রাত, শ্যাকের ভেতর থেকে আসছে জোরালো বাজনা, মিউজিক বেরোতেই থাকলো, মাঝে মাঝে এক আধজন করে লোক। এরকম চলল মাঝরাত পর্যন্ত। তারপর নীরবতা। শেষ লোকগুলো বেরিয়ে এলো দুজন তিনজন করে। হঠাৎ আবার বেজে উঠল বাজনা, ড্রামের বিকট শব্দ যেন সবকিছু চুরমার করে দেওয়ার শপথ করেছে। বেরিয়ে এলো লিও গোয়েরা। একটা মাত্র স্ট্রিট ল্যাম্পের নিচে দাঁড়িয়ে দাড়িওয়ালা এক লোকের উদ্দেশ্যে হাত নাড়ল। কিশোরের মনে হলো ওই লোকটাই শ্যাকের মালিক। টিবুরান আর পিরানহারাও বেরিয়ে এসেছে, ঘিরে দাঁড়িয়েছে দাড়িওয়ালা লোকটাকে। নিচু গলায় ওদেরকে কি যেন বলল গোয়েরা। তারপর গিয়ে উঠল একটা রূপালী ধূসর রোলস রয়েসে, চলে গেল। ওপরের দিকে হাত তুলে ঝাঁকালো শ্যাকের মালিক, ভেতরে চলে গেল। টিবুরান আর পিরানহারা অদৃশ্য হয়ে গেল বিল্ডিং এর ভেতরে। ওই যে আরেকটা পার্কিং লট দেখালো রবিন, ওখান থেকে বেরোবে ওরা। কিশোর, রোলস রয়েসটা সেকেন্ড হ্যান্ড, কিন্তু তারপরও অনেক দাম। ব্যান্ডের দালালি করে এত টাকা কিভাবে জোগাড় করলো সে? লস যে এত টাকা কামাচ্ছেন তাও তো কিনতে পারছেন না। আনমনে তখনও মাথা নেড়েই চলেছে রবিন, যখন ব্যান্ড দলের প্রথম গাড়িটা বেরোলো বিল্ডিং এর পেছনের পার্কিং লট থেকে। চমকে গেল কিশোর। দেখো অবস্থা। বিরাট একটা সেডান গাড়ি, কাদের তৈরি, কোন বছরে সেটা বোঝা যাচ্ছে না। বডিটা মাটির খুব কাছাকাছি, আকারটাও অদ্ভুত। বডির উপরে বেশ কায়দা করে আরেকটা খোলস পরানো রয়েছে। লো রাইডার, আবার বলল কিশোর। মাটির মাত্র 6 ইঞ্চি উপরে রয়েছে গাড়িটার শরীরের নিচের অংশ। হয় স্প্রিং আর শক অ্যাবজর্ভারগুলো কেটে খাটো করে ফেলা হয়েছে, নয়তো হাইড্রোলিক সিস্টেমে কোনো কারিগরি করা হয়েছে যাতে পুরো বডি নিচে নেমে যায়। সেরকম কিছু হলে প্রয়োজনের সময় আবার উপরে তুলে ফেলা যায়। এবড়ো খেবড়ো পথে কিংবা হাইওয়েতে জোরে চালানোর সময় ইচ্ছে মতো ওপরে নিচে করে নিতে পারবে। সামনে পেছনে ইস্পাতের পাত লাগানো থাকে লো রাইডারের তলায়, যাতে রাস্তার সঙ্গে ঘষা লাগলে আসল বডির কোনো ক্ষতি না হয়। পেছনে মিছিল করে বেরোলো আরও 4টে লো রাইডার। মোড় নিয়ে রওনা হলো ব্যারিও যেদিকে রয়েছে সেদিকে। শুধু তরুণ ল্যাটিনোরাই লো রাইডার চালায়। ব্যারিওর প্রাণ এসব গাড়ি, নিজেদেরকে আলাদা করে চেনানোর জন্য এরকম করে ল্যাটিনোরা। আরও একটা কারণ আছে, মেয়েদের কাছে নিজেদের বিশেষত্ব দেখানোর জন্য। ওদের চোখ ঝলসানোর জন্য এ কাজ করে ল্যাটিনো তরুণেরা। আর এই গাড়িতে চড়লেই বুঝতে হবে আরোহীরা আমেরিকান নয়। খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয় লো রাইডার, বারবার রং করা হয়, পলিশ করা হয়, বাইরে ভেতরে অলঙ্করণ করা হয়, ঝকঝকে তকতকে করে রাখা হয় যাতে দেখলেই নজর আকৃষ্ট হতে পারে। শনিবার রাতের প্যারেডে কিংবা গাড়ির প্রদর্শনীতেও নিয়ে যাওয়া হয় এসব গাড়ি। তবে এই 5টা লো রাইডার একটু আলাদা ধরনের, তেমন সাজানো গোছানো নয়। গায়ে লেখা হয়েছে নানা রকম লেখা, বেশিরভাগই বিজ্ঞাপন। টিবুরান আর পিরানহাদের বেশিরভাগ প্রতিভার গুণগান। 10টা বিভিন্ন রঙে লেখা হয়েছে ওগুলো, দৃষ্টিকটু। বিজ্ঞাপন? কিশোর বলল। ব্যাটাদের ট্রেডমার্ক ভালোই হলো, অনুসরণ করা সহজ হবে, চোখেও পড়বে আর জোরেও চালাতে পারবে না। গাড়িগুলো কিছু দূর এগিয়ে গেলে পিছু নিল রবিন। ধীরে ধীরে চলছে। গাড়ি এত আস্তে চালালে কি আর ভালো লাগে? তবু বাধ্য হয়ে চালাতে হচ্ছে ওকে। অবশেষে ব্যারিও পৌঁছল মিছিল, তবে ভেতরে ঢুকলো না। মোড় নিয়ে এগিয়ে গেল ট্যাকো বেলের একটা কার ওয়াশে, রকি বিচ হাই স্কুলের 2 ব্লক দূরের জায়গাটা। এত রাতেও অনেক গাড়ি দেখা গেল ওখানে। জায়গাটা ভালো করে চেনে কিশোর আর রবিন। কার ওয়াশে ঢুকে থামলো গাড়ির মিছিল। ভেতর থেকে বেরিয়ে এলো গায়ক আর তাদের গার্লফ্রেন্ডরা। ইনডোর ওয়েটিং এরিয়ায় চলে গেল, কিছু হালকা খাবার আর সফট ড্রিঙ্কসের অর্ডার দিল। আরো কয়েকজন তরুণ ল্যাটিনো এসে যোগ দিল ওদের সঙ্গে। কি করব জানতে চাইল রবিন। পার্কিং লটে ঢোকো, এখানে রাস্তায় দাঁড়িয়ে থাকলে চোখে পড়ে যাব লোকের।
ঢুকে পড়ল রবিন। গাড়ি থামিয়ে নামলো দুজনে। বেশিরভাগই এখানে ওদের বয়সী ছেলে মেয়ে, ভিড়ে মিশে যেতে অসুবিধে হলো না। স্কুলের কয়েকজন বন্ধুকেও পেয়ে গেল, আলাপ জুড়ে দিল ওদের সঙ্গে। একই সাথে চোখ রাখলো টিবুরান আর পিরানহাদের উপর। চলো কিছু খাই, একসময় বলল কিশোর। খিদে লেগে গেছে। রবিনও একমত হলো। জানালার ধারে একটা টেবিলে এসে বসলো দুজনে। এখান থেকে ভালোভাবে চোখে পড়ে কারওয়াশটা। টেবিলের ধারে বেঞ্চ রাখার কথা, বসার জন্যে নেই, তাই আক্ষরিক অর্থে টেবিলে বসলো ওরা। খাবার চিবুতে চিবুতে তাকিয়ে রইল ওয়াশের দিকে। অনেক রাত। এ সময় বন্ধ হয়ে যায় কারওয়াশে গাড়ি ধোয়া মোছার কাজ। ফুড কাউন্টারের ওপাশে দাঁড়িয়ে রয়েছে একজন বুড়ো লোক। কারওয়াশের বাকি কর্মচারীরা চলে গেছে। এখানে যেন টিবুরানি সর্বে সর্বা, একমাত্র ইজি চেয়ারে গায়ে এলিয়ে দিয়েছে। তার চারপাশে ছড়িয়ে রয়েছে পিরানহা আর মেয়েগুলো। সে কথা বলছে, ওরা শুনছে। একটা মেয়ে উসখুস করছে। কিছুক্ষণ চুপ করে থেকে উঠে কাউন্টারে চলে গেল সে। কিছু কেনার জন্যই বোধহয়। রেগে গেল টিবুরান। লম্বা একটা আঙ্গুল মেয়েটার দিকে তুলে চিৎকার করে বলল, জলদি এসো এখানে। আমি যখন কথা বলবো তখন কোনো কেনাকাটা নয়, তোমাকেও বলছি। বুড়োকে বলল সে। ওই সময় কিছু বিক্রি করবে না। শ্রাগ করল লোকটা। মাথা নাড়ালো মেয়েটার দিকে তাকিয়ে। ঝটকা দিয়ে ঘুরে দাঁড়িয়ে টিবুরানকে কিছু বলল মেয়েটা। লাফ দিয়ে উঠে তার কাছে চলে গেল টিবুরান। চেপে ধরল মেয়েটার হাত। পিরানহা নয়, এরকম একজন প্রতিবাদ জানালো। সরিয়ে দিল টিবুরানের হাত। সবাই যেন নিথর হয়ে গেল। স্তব্ধ হয়ে গেল কারওয়াশের ভেতরটা। লোকটার শার্টের কলার চেপে ধরল টিবুরান। থাবা মেরে তার হাত সরিয়ে দিল লোকটা। ঘুষি চালালো টিবুরান। টলে উঠল লোকটা, তবে পাল্টা আঘাত ঠিকই হানল। প্রথমে বাঁ হাতে, তারপর ডান হাতে। মাথা নিচু করে প্রথম আঘাতটা এড়ালো টিবুরান। হাত তুলে দ্বিতীয়টা ঠেকালো, তারপর প্রচন্ড আরেক ঘুষি মারল লোকটাকে। পড়ে গেল সে, আর উঠল না। কে যেন বলল টিবুরান, হেসে উঠল। সবাই হাসলো তার দেখা দেখি, শুধু মেয়েটা বাদে। ঝুঁকে বসলো লোকটার ওপর, যে তার হয়ে প্রতিবাদ জানিয়েছিল। ইজি চেয়ারে ফিরে এসে আবার বক্তৃতা শুরু করে দিল টিবুরান, যেন কিছুই হয়নি। ট্যাকো বেলের টেবিলে বসে পুরো ব্যাপারটাই দেখতে পেল কিশোর আর রবিন। গায়কের মতো আচরণ করছে না বেটা, রবিন মন্তব্য করল। করছে ডাকাতের মতো। হ্যাঁ, মাথা দোলালো কিশোর। মনে হয় ডাকাত দলের একটা অংশ ওই গানের দল। আমার মনে হয়। মাঝপথেই থেমে গেল সে। আরেকটা গাড়ি ঢুকেছে কারওয়াশে। একজন লোক বেরিয়ে এসে লাউঞ্জের দিকে ইশারা করল। অন্তিদো পেস, কিশোর বলল। লাউঞ্জের ভেতরে উঠে দাঁড়ালো টিবুরান। পিরানহাদের কিছু বলল, তারপর বেরিয়ে এলো বাইরে পেজের সঙ্গে কথা বলার জন্য। ছায়া দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কথা বলল দুজনে। বাইরে দূরে অপেক্ষা করছে দলের অন্যেরা। পেজই মিথ্যা বলেছে, বলে উঠল রবিন। টিবুরানকে ভালো করেই চেনে। বাজি রেখে বলতে পারি ওর কাছেই চোরাই গাড়ি পৌঁছে দেওয়ার কথা ছিল। বা এটাই সব মিথ্যে কথা, নেকিকে বানিয়ে বলেছে টিবুরান। হতেও পারে, নাও হতে পারে, কিশোর বলল। টিবুরানকে চেনে না এই কথাটা মিথ্যে বলেছে পেজ, কিন্তু তার মানে এই নয় যে বাকি সবই মিথ্যে। হতে পারে টিবুরানকে রক্ষা করেছেও, চোরাই গাড়ির কথা কিছু জানে না, কিংবা টিবুরান একটা গল্প বানিয়ে গিয়ে বলেছে নেকির কাছে তাকে যা শিখিয়ে দেয়া হয়েছে বলার জন্যে, আসল ব্যাপারটা না জেনেই। গাড়ি চুরির কথা কিছুই জানে না হয়তো। কি করে শিওর হব? আরো তথ্য জানতে হবে আমাদের। আপাতত চোখ রাখি। দেরি হয়ে যাচ্ছে, ঘুমানো দরকার। আজ রাতেই যদি লস অ্যাঞ্জেলস থেকে ফিরে আসেন লজ, কাল অফিসে যেতে হবে আমাকে, কাজ করতে হবে। কিন্তু তথ্য বের করাটাও জরুরি। আমাদের জানতে হবে গাড়িটা চোরাই মাল, এ কথা টিবুরান জানতো কিনা। যদি জেনে না থাকে, পুতুল হয়ে থাকে, তাহলে জানাতে হবে কে তাকে নিকিকে ও কথা বলতে শিখিয়ে দিয়েছিল। গাড়িটা বডিগার্ড ডেলিভারি দিতে বলেছিল। কিশোর, হঠাৎ বলে উঠল রবিন। কিশোরও দেখল লাউঞ্জে ফিরে গেছে টিবুরান। ট্যাকো বেলের দিকে এগিয়ে আসছে পেজ। আমাদেরকে চিনে ফেলবে, ফিসফিসিয়ে বলল কিশোর। তার কণ্ঠে অস্বস্তি। লুকানোর মতো জায়গা খুঁজল তার চোখ। নেই। খদ্দের অনেক কমে গেছে। কয়েকটা টেবিলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অল্প কয়েকজন। পার্কিং লটে কড়া আলো, লোকজন নেই। ভিড়ের মাঝে যে গিয়ে লুকোবে সে উপায়ও নেই।
হাসিয়েন্ডার মতো করে তৈরি বিশাল বাড়িটার ভেতরে লম্বা কাউন্টারের কাছেও কোনো খদ্দের নেই। জলদি, নড়ে উঠল রবিন। বসে পড়ো। টেবিলের নিচে মেঝেতে বসে পড়ল কিশোর। আর কিছু করার নেই, পারলে শুয়েই পড়ে, ওভাবে নয়। রবিন বুঝিয়ে দিল কি করতে হবে। 4 হাত পায়ে ভর দিয়ে ঘোরা হলো কিশোর। ডেনিম জ্যাকেটটা খুলে তার উপর ছড়িয়ে দিল রবিন। বসে পড়ল পিঠে, যেন বেঞ্চে বসেছে। মুচকে হাসলো। ওরকম করা ছাড়া কিশোরেরও আর কোনো উপায় নেই। করলো বটে, কিন্তু রাগে জ্বলছে। রাগটা কার ওপর জানে না। তার পিঠে জাঁকিয়ে বসে স্যান্ডউইচ চিবোতে লাগলো রবিন। পেজ ঢুকলে নিরীহ দৃষ্টিতে তার দিকে তাকালো সে। মনে মনে প্রার্থনা করতে লাগলো লোকটার যাতে নজর না পড়ে এদিকে, তাহলে টেবিলের এক পাশে বেঞ্চ যে নেই সেটা দেখে ফেলবে। আর একটু ভালো করে তাকালে বুঝে যাবে রবিন যেটার উপর বসেছে সেটা বেঞ্চ নয়। কিন্তু সেরকম কিছু করলো না পেজ। তার দিকে একবার তাকিয়ে চলে গেল কাউন্টারের কাছে। চাপা গলায় কিশোর বলল, আর একটু চাপ কমাও না, মেরে ফেলবে তো। তোমাকে আমরা রোগা রোগা বলি, আসলে 1 টন ওজন তোমার। বাপরে বাপ। চুপ করে থাকো, ও এখনো যায়নি কাউন্টারে, আবার এদিকে তাকাতে পারে, নড়ো না। গুঙিয়ে উঠল কিশোর। নীরবে আবার হাসলো রবিন। দারুণ বেঞ্চে তুমি, বেশ নরম, একেবারে গদিওয়ালা চেয়ারের মতো লাগছে। পিত্তি জ্বলে গেল কিশোরের। দাঁড়াও, সুযোগ আমারও আসবে, 1 মাঘে শীত যায় না। জবাবে তার পাঁজরে আস্তে একটা খোঁচা মারল রবিন। আরো রাগিয়ে দিল। কিছু বলতে যাচ্ছিল কিশোর, তাকে চুপ করতে বলল সে। আবার আসছে, একদম নড়বে না। এবার আর ফিরেও তাকালো না পেজ। সোজা বেরিয়ে চলে গেল তার গাড়ির কাছে। উঠে দাঁড়ালো রবিন। হয়েছে, ওঠো। উঠল কিশোর। হাত আর প্যান্টের হাঁটু থেকে ধুলো ঝাড়ল। 2 কোমরে হাত রেখে পেছনে বাঁকা করলো শরীরটা। সামনে ঝুঁকলো। তারপর এপাশে একবার ওপাশে একবার কাত হয়ে সোজা হলো আবার। রবিন এতক্ষণ পিঠে বসে থেকে যে সমস্যাটা সৃষ্টি করেছিল সেটা দূর করলো। রবিন ভেবেছিল তার দিকে তাকিয়ে জ্বলে উঠবে, কিন্তু সেরকম করলো না কিশোর। বরং হাসলো, বলল, দারুণ একটা বুদ্ধি করেছিলে। আমার মাথায় তো কিছুই ঢুকছিল না, ঠিক ধরা পড়ে যেতাম আজ। চলো বেরিয়ে যাই, পিরানহারাও কেউ এদিকে চলে আসার কথা ভাবতে পারে। বেরিয়ে এলো দুজনে। কোনো দিকে না তাকিয়ে দ্রুত এগোলো ফক্সওয়াগনের দিকে। ইয়ার্ডের গেটে কিশোরকে নামিয়ে দিয়ে চলে যেতে চাইল রবিন। বাধা দিল কিশোর। অন্ধকার ইয়ার্ড, গেটে তালা, বাড়িটাও অন্ধকার। গেট খুলে ঢোকার অসুবিধে নেই, রিমোট কন্ট্রোল সাথেই রয়েছে। সবাই তো ঘুম, বিড়বিড় করে বলল কিশোর। নিকিকে কি আনলো, দেখা যাক। নিঃশব্দে বারান্দায় উঠল দুজনে। নিচতলার ঘরটায় দেখল যেটাতে নিকিকে থাকতে বলেছিলেন মেরি চাচি। দরজা খোলা, ভেতরে কেউ নেই। ওপরেও থাকতে পারে। দোতলায় উঠে গেস্ট রুমটায় উঁকি দিল কিশোর। ওটাতেও নেই। পুলিশ ছাড়েনি, রবিন বলল। তার বিরুদ্ধে আরো কিছু হয়তো জোগাড় করে ফেলেছে। হয়তো, রাতে আর জানা যাবে না। সকালে চাচিকে জিজ্ঞেস করব, কিন্তু আমি এখনো ভাবতে পারছি না নিকি মিথ্যে বলেছে। আমিও তাই ভাবছি। যাই হোক, বাড়ি যাও, সকালে হেডকোয়ার্টারে এসো। আমি না হয় এলাম। মুসা? বলবো আসতে, যদি কাজ শেষ হয়। মা আটকে দিলে তো আর কিছু করার নেই। এটাই ভীষণ বিরক্ত লাগে বুঝলে। স্কুলের সময় তো লেখাপড়ার জ্বালাই মুখ তুলতে পারি না, ছুটি হলে করতে হয় কাজ। আমারও মোসারও যেন কাজ করার জন্যই জন্মেছি। তুমি বেঁচে গেছো পার্ট টাইম চাকরি নিয়ে। ফিক করে হাসল রবিন। সেগুলো কি আর কাজ নয়? কাজ, তবে আনন্দ আছে। কিন্তু বাগান পরিষ্কার আর লোহার মরচে ঘষার মধ্যে কি মজাটা আছে বলো? আর ঘর যখন পরিষ্কার করতে বলে চাচি, দূর, যাও, রাত হয়ে যাচ্ছে। নেমে গেল রবিন। গেট খোলাই রয়েছে। বাইরে বেরিয়ে ঠেলে পাল্লাটা লাগিয়ে দিলেই আপনা আপনি লেগে যাবে কংক্রিটের তালা। লাগানোর জন্য আর বেরোতে হবে না কিশোরকে। শোবার ঘরে এসে ঢুকলো সে। কাপড় ছেড়ে বিছানায় শুয়ে ভাবতে লাগলো গাড়ি চোরদের কথা। তার ধারণা প্রায় প্রতি রাতেই গানের একটা দল, যারা উপকূল ধরে যায় আসে, গানের দলের ছদ্মবেশে চোরের দলের সঙ্গে যোগ দেওয়াটা তাদের জন্য সহজ সুবিধে। পরদিন খুব সকালে মা ঘুম থেকে ওঠার আগেই বাড়ি থেকে পালালো মুসা। চলে এলো সার্ভিস ইয়ার্ডে। বিছানায় থেকেই ফোনে কিশোরের কথা শুনেছে।
গত রাতে নাকি সাংঘাতিক অ্যাডভেঞ্চার করে এসেছে রবিন আর কিশোর। সব কথা শোনার জন্য তার আর তর সইছে না। নাস্তার টেবিলে রয়েছে তখন কিশোর, মেয়ে চাচি আর রাশেদ পাশাও বসে আছেন। কারো অনুরোধের অপেক্ষায় থাকলো না মুসা। বাড়ি থেকে খেয়ে আসেনি, চেয়ারে বসে পড়ে একটা খালি প্লেট টেনে নিয়ে তাতে রুটি আর ডিম ভাজা বোঝাই করতে শুরু করলো। মুচকি হাসলেন মেরি চাচি। লম্বা গোঁফের এক মাথা ধরে মোচড় দিলেন রাশেদ চাচা। আপাতত এটাই তার হাসি। নিকিকে বের করা যায়নি, খবরটা জানালো কিশোর। কথাটা শুনে হাসি চলে গেল মেরি চাচির। এখনো কিছু করতে পারল না উকিল, চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রসিকিউটরের আশঙ্কা ছাড়া পেলেই নাকি নিকি পালিয়ে যাবে। মেরি চাচির দিকে তাকালেন রাশেদ পাশা। তোমার কি সত্যি মনে হয় ছেলেটা নির্দোষ? আমার মনে হয় চাচা, জবাবটা দিল কিশোর। বেশ কিছু তথ্য জোগাড় করেছি, বুঝে গেছি নিকি সত্যি কথাই বলেছে। সেটা কেবল এখন প্রমাণ করা বাকি, তাই না? কিশোরের দিকে তাকালো মুসা। মাথা ঝাঁকালো কিশোর। সাবধান, হুঁশিয়ার করলেন রাশেদ পাশা। গাড়ি চোরেরা সাধারণ ক্রিমিনাল নয়। সাবধানেই থাকবো আমরা, কথা দিল কিশোর। যাই চাচি, একটু বাইরে বেরোবো। নেকি ছাড়া পেলে আমাদের আনসারিং মেশিনে একটা মেসেজ রেখে দিও, ফোন করলে যেন জানতে পারি। আচ্ছা দেখি, আরেকবার উকিলকে ফোন করবো এক্ষুনি। মুসাকে নিয়ে হেডকোয়ার্টারে চলে এলো কিশোর। আগের রাতে যা যা ঘটেছে বলল। কিশোরের বেঞ্চ হওয়ার কথা শুনে হেসে উঠল মুসা। বলল, তাহলে টিউরানের কথা জানে পেস? চেনে? চেনে। এখন আমাদের প্রমাণ করতে হবে এই টিবুরানি মার্সিডিজটা অক্সনার থেকে নিকিকে চালিয়ে আনতে বলেছিল। কোত্থেকে শুরু করবে? ধরে নেব গাড়ি চোরের দলের একজন সদস্য আন্থিনো পেজ। তার উপর চোখ রাখলেই টিবুরানদের সঙ্গে তার সম্পর্ক বেরিয়ে যাবে। কোথায় কোথায় যায় তাও জানতে পারবো। তো বডিগাই কখন যাচ্ছি? রবিন ফিরলেই। বেশ, বসে না থেকে কর্পোরেটটা রেডি করি গে। ও, ভালো কথা মনে করেছ। আমার গাড়ি দেবে কবে? বলেছি তো, কর্পোরেটটা রেডি করে খুঁজতে বেরোবো, বেশি দেরি হবে না। এখন তাহলে রবিনের জন্য অপেক্ষা করছি। আমার কথা এড়িয়ে যাচ্ছ তুমি। ঠিক আছে বাবা, ঠিক আছে। হাত তুলল মুসা। বললাম তো, দেবো খুঁজে একটা গাড়ি। আর কোনো কথা আছে? না পাওয়া পর্যন্ত বিশ্বাস করতে পারছি না। দুই সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে এলো দুজনে। মুসা কাজ করতে লাগলো, কিশোর পাশে বসে রইল। রবিনের আসার অপেক্ষা করছে, কিন্তু এলো না রবিন। আধ ঘন্টা পরও যখন এলো না, অস্থির হয়ে উঠল কিশোর। ব্যাপারটা কি বলতো, এত দেরি করছে কেন? এতে আর নতুন কি দেখলে? আজকাল তো ওরকমই করে ও। ইঞ্জিন থেকে মুখ না তুলেই বলল মুসা। আসলে নতুন চাকরিটা খুব পছন্দ হয়েছে ওর। কিশোর বলল, মিস্টার লজের ওখানে কাজ করতে ভালো লাগে। হ্যাঁ, আজকাল আর পড়তেও বোধহয় তেমন ভালো লাগে না ওর, কেবল গান বাজনা নিয়ে মেতে আছে। আসলে কে যে কখন কোনটাতে ইন্টারেস্ট পাবে আগে থেকে বলা মুশকিল। হয়তো দেখা যাবে একদিন গানের দলের ব্যবসা করে বড়লোক হয়ে গেছে বইয়ের পোকা রবিন। হলে অবাক হব না। বনেটের ভেতর থেকে মাথা বের করলো মুসা। কিছু একটা বলতে যাবে, এই সময় দেখা গেল রবিনের লাল ফক্সওয়াগন গেট দিয়ে ঢুকছে। ওই যে এসে গেছে, বলে উঠল মুসা। মরবে না, বাঁচবে অনেক দিন। কিন্তু রবিন নয়, রবিনের আম্মা মেরি চাচির সঙ্গে দেখা করতে এসেছেন। তার গাড়িটা খারাপ হয়ে গেছে, সেটা মেকানিকের গ্যারেজে রেখে অফিসে চলে যাওয়ার কথা রবিনের। মায়ের কাছে কিশোরের জন্য মেসেজ দিয়েছে রবিন। মিস্টার লজ ফিরে এসেছেন, জরুরি কাজ আছে অফিসে, কখন ফিরবে বলতে পারছে না। কি আর করবে, তাকে বাদ দিয়ে বডিগায় যাওয়ার সিদ্ধান্ত নিল কিশোর আর মুসা। নিকির কোনো খবর আছে কিনা মেরি চাচিকে জিজ্ঞেস করলো কিশোর। তিনি জানালেন নেই। উকিল এখনো কিছু করতে পারেনি। মুসার ফিয়ারোতে করে বেরিয়ে পড়ল দুজনে। বাড়িওতে এসে বডিগা থেকে একটু দূরে কোণের একটা পার্কিং লটে গাড়ি রাখলো মুসা। দুজনেই নামলো। মুদি দোকানের দিকে এগোতে এগোতে কিশোর বলল, বেশি খোলা জায়গা, লুকাবো কোথায়? তবে যতটা মনে করেছে ততটা আশঙ্কার কিছু নেই। রকি বিচের ব্যারিও লস অ্যাঞ্জেলস কিংবা নিউ ইয়র্কের ব্যারিওর মতো বড় নয়, যেখানে সবাই ল্যাটিন। এখানে যদিও বেশিরভাগই ল্যাটিন ও অন্য দেশের লোকও আছে, এই যেমন স্প্যানিশ আর মেক্সিকান। কিশোর আর মুসা দুজনের কারোই সাদা চামড়া নয়। এই ব্যারিওতে নিগ্রো আছে, মুসা সহজে চোখে পড়বে না। আর বেশ কিছু বাদামি চামড়াও আছে, কাজেই কিশোরেরও নজরে পড়ে যাওয়ার কথা নয়, যদি অবশ্য পেজ না দেখে ফেলে।
কিন্তু দুজনেই এখানে নতুন, বেশিক্ষণ থাকলে ছেলেদের চোখে পড়ে যেতেই পারে, কারণ ওদেরকে চেনে না ওরা। হাত তুলে দেখালো মুসা। ওই দরজার আড়ালে লুকাতে পারি আমরা, বডি গায়ে চোখ রাখা যাবে ওখান থেকেও। ঠিক। বাড়িটাও খালি মনে হচ্ছে, লোকজন দেখছে না। ভেতরে থাকতে পারে, তবু চলো। দরজার পাশে এসে দাঁড়িয়ে গেল ওরা। ছায়া আছে এখানে। সকালটা কেটে যাচ্ছে, গোয়েন্দাগিরিতে এটাই সম্ভবত সবচেয়ে কঠিন কাজ। চুপচাপ দাঁড়িয়ে থাকা, কোনো নতুনত্ব নেই, উত্তেজনা নেই, ভোঁতা, ধীর, একঘেয়ে, বিরক্তিকর এই সময়টা কাটানো। দাঁড়িয়ে থাকো, চোখ রাখো, অপেক্ষা করো। তবে গোয়েন্দার জন্য এটাই সবচেয়ে জরুরি কাজ। দুপুরের দিকে সতর্ক হয়ে উঠল কিশোর। মুসা, একটা লো রাইডারে করে এলো 3 জন পিরানহা। মাটির কাছাকাছি নেই আর এখন গাড়ির বডি তুলে দেয়া হয়েছে হাইওয়েতে চালানোর জন্যে। গাড়ি রেখে বডিগার্ড ঢুকলো ওরা। মালটাল কিনতে এলো বোধ হয়, আন্দাজ করলো মুসা। কিন্তু আধ ঘন্টা পর যখন বেরোলো 3 জনে, কারো হাতেই মালের প্যাকেট দেখা গেল না। মাথা দোলালো মুসা। বেটারা কিছু করছে, পেদের সঙ্গে সম্পর্ক আছে পিরানহাদের। এক জায়গায় থাকলেও সম্পর্ক হয়, কিশোর বলল, পড়শির সঙ্গে। আরো 2 ঘন্টা পেরোলো। তারপর এলো একটা কমলা রঙের ক্যাডিলাক। দাঁড়ালো বডিগার্ড সামনে। নেমে তাড়াহুড়ো করে ভেতরে চলে গেল ড্রাইভার। কয়েক সেকেন্ড পরেই বেরিয়ে এলো আন্তিনো পেজ। গাড়িটায় উঠল। এসো, প্রায় চেঁচিয়ে উঠল কিশোর। ফিয়ারোর দিকে দৌড় দিল দুজনে। গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট দিল মুসা। ওদের সামনে দিয়ে বেরিয়ে গেল ক্যাডিলাকটা, পিছু নিল সে। বেশি গতি নয় গাড়িটার, ধীরেই চলছে। 2 ব্লক পেছনে রইল মুসা। পারলে আরো পেছনে চলে যায়, যাতে পেজের চোখে না পড়ে। কিন্তু পথ এখানে এমন, বেশি পেছনে গেলে দেখতে পাবে না। মোটর খুব বেশি। ফিয়ারোটাকে দেখলে পেজের চিনে ফেলার সম্ভাবনা আছে। যেদিন তাকে পিটিয়েছিল কিশোর, সেদিন দেখেছে। ব্যারিয়ার কাছ থেকে সরে এসে বাঁয়ে মোড় নিল ক্যাডিলাক। ফ্রিওয়ের পেছনে কতগুলো নোংরা রাস্তা রয়েছে, তারই একটাতে উঠল। 2 ধারে নানা রকম ইয়ার্ড, বাড়িঘর তৈরির জিনিসপত্র, লোহা লক্করের দোকান, মোটর গাড়ির পুরনো বডি আর এরকমই আরো নানান জিনিসপত্র বিক্রি হয় ওসব জায়গায়। আরো কয়েক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ওখানে। পিছে লেগে রয়েছে মুসা, আরো পিছিয়ে এসেছে। রাস্তা এখানে মোটামুটি সোজা, গাড়িও কম, সহজেই চোখে পড়ে যাওয়ার ভয় আছে। ডানে মোড় নিল ক্যাডিলাক। গতি বাড়ালো মুসা। মোড়ের কাছে পৌঁছে দেখলেও লাল ইটের 3 তলা একটা বিশাল বাড়ির সামনে থামছে গাড়িটা। জায়গাটা ফ্রিওয়ের কাছাকাছি, নোংরা এলাকা থেকে অনেকটা ভালো। থামো, কিশোর বলল, হেঁটে যাব। মোড় পেরিয়ে গাড়ি পার্ক করার একটা জায়গা খুঁজে বের করলো মুসা। ক্যাডিলাকের হর্ন কানে এলো। অদ্ভুতই বলা যায়। একটা লম্বা, 2টো খাটো, একটা লম্বা, একটা খাটো। বাড়ির বিরাট গেট হাঁ হয়ে খুলে গেল। ভেতরে ঢুকলো ক্যাডিলাক। সাবধানে এগোলো 2 গোয়েন্দা। ব্লকের বিল্ডিং এর সারির শেষ বাড়ি ওঠা। নিচতলায় জানালা নেই। পরের 2টো তলায় যেসব জানালা রয়েছে সেগুলোর কাঁচে রং করা। যে দরজাটা দিয়ে গাড়ি ঢুকেছে ওটা আসলে গ্যারেজে ঢোকার পথ, সদর দরজা নয়। দরজার ওপরে বড় একটা সাইনবোর্ডে লেখা রয়েছে ফ্রিওয়ে গ্যারেজ, বডি শপ, পেইন্টিং, ফুল সার্ভিস। নিচে ছোট আরেকটা সাইনবোর্ডে লেখা পার্কিং বাই দ্য উইক, মান্থ অর ইয়ার। বিল্ডিংটার পাশ ঘুরে পরের ব্লকের সাইড স্ট্রিটে চলে এলো দুজনে। আরেক সারি ইটের বাড়ি গজিয়ে উঠেছে এখানেও। প্রথম ব্লকের শেষ বাড়ি আর দ্বিতীয় ব্লকের প্রথম বাড়িটা খুব কাছাকাছি, প্রায় গায়ে গা ঠেকে রয়েছে। গ্যারেজের ওপরে যেসব ঘর রয়েছে মনে হলো ওগুলোতে অফিস। জানালার কাঁচে রং করা। দরজা ছাড়া গ্যারেজে ঢোকার আর কোনো পথ নেই। একটা ব্যাপার ভালোই, মুসা বলল, এখানে থাকলেই আমাদেরকে দেখতে পাবে না পেজ। আমরাও পাবো না, ভেতরে ঢুকতে হবে। দ্বিধা করলো মুসা। কি করে যাবো কিশোর? ভেতরে কি আছে কিছুই জানি না, ঢুকে বিপদে পড়ে যেতে পারি। ভেতরে দেখার আর কোনো বুদ্ধি আছে বাইরে থেকে? শ্রাগ করলো মুসা। তা নেই, তবে এভাবে ঢোকাটা ভালো মনে হচ্ছে না আমার। আর কোনো উপায় নেই, সাবধান থাকতে হবে আর কি। গ্যারেজের সামনের দিকে যাওয়ার জন্য হাঁটতে আরম্ভ করলো কিশোর। আগে তুমি ঢুকে দেখবে, তারপর বুঝবো কি করা যায়। বাহ, চমৎকার। নেমে তেতো ঝরলো মুসার কণ্ঠে। গ্যারেজের মূল দরজার মাঝের ছোট দরজাটা দেখিয়ে কিশোর বলল, ওটা দিয়ে একসাথে দুজনে ঢুকতে পারবো না। পেজ তোমাকে দেখেনি, আমাকে দেখলেই চিনে ফেলবে। ঘুমিয়ে উঠল মুসা।
আমাকে একা ঢুকতে বলছো? না, তুমি আগে ঢোকো, আমি ঠিক তোমার পেছনেই থাকছি। দরজার ভেতরে ঢুকে দাঁড়াবে, কি আছে না দেখে আর এগোবো না। আচ্ছা। লম্বা দম নিয়ে পা বাড়ালো মুসা। এগিয়ে গিয়ে ঠেলা দিল ছোট্ট দরজাটায়। ভেতরে পা দিয়েই পাল্লার গায়ে গা ঠেকিয়ে দাঁড়ালো। তার পেছনে ঢুকলো কিশোর। আরেক পাশের পাল্লায় একইভাবে গা ঠেকিয়ে দাঁড়ালো। ভেতরে ম্লান আলো, কিছুই নেই, শুধুই নীরবতা। ধীরে ধীরে চোখে সয়ে এলো আলোটা। আরো পরিষ্কার হলো সবকিছু। বিশাল একটা ঘর, বড় বড় থাম, অনেক ওপরের ছাদ থেকে ঝুলছে কয়েকটা অল্প পাওয়ারের বাল্ব। নিচে সারি সারি গাড়ি, ডানে একটা র্যাম্প, পেছনের দেয়ালের কাছে একটা বড় এলিভেটর রয়েছে গাড়ি তোলার জন্যে। শ্যাফটটা, অর্থাৎ যেটার ভেতর দিয়ে এলিভেটর ওঠানামা করে, তার 3 পাশে মোটা শিকের বেড়া। সামনের দিকে কাঠের খোপ খোপ দরজা। ডান পাশে দরজা দেখা যাচ্ছে সিঁড়ির কাছে। বাঁয়ে কাঁচের দরজা, তার মানে অফিস। অফিসের ভেতরে আলো নেই। ভেজ কিংবা আর কোনো মানুষকেও চোখে পড়ল না। কোনো নড়াচড়া নেই। সব চোরাই গাড়ি? ফিস ফিস করে প্রশ্ন করল মুসা। মাথা নাড়ল কিশোর। না, এটা পার্কিং গ্যারেজ, চোরাই গাড়ির নয়। দেখছো না, পিলার আর দেয়ালে নম্বর লাগানো রয়েছে। তাহলে অ্যাটেন্ডেন্ট কোথায়? আর সার্ভিস শপ, বডির কাজ করার ওয়ার্কশপ? ভালো প্রশ্ন। ম্লান আলোয় গাড়ির সারিকে কেমন যেন ভুতুড়ে লাগছে, যেন দানবীয় গুবরে পোকা সব দিনের বেলা ঘুমাচ্ছে, রাতে জেগে উঠে বেরিয়ে পড়বে শিকারে। কান পেতে রইল দুজনে। কিছুক্ষণ পর মৃদু শব্দ শুনতে পেল। ওপরে কোনোখান থেকে আসছে। খুবই সামান্য, মুসা বলল। গাড়ির কাজ করলে আরো বেশি হওয়ার কথা। বাড়িটা পুরনো, মনে রেখো, আর বিরাট। দেয়াল এত পুরুষ শব্দ হজম করে ফেলে। দোতলায় কেউ আছে। উঠবো কি করে? ওই গাড়ির এলিভেটরে চড়ে? সিঁড়ি টেড়ে নিশ্চয়ই আছে। র্যাম্পের নিচের দরজাটার কাছে গিয়ে দেখা যাক। দরজাটার কাছে এসে দাঁড়ালো দুজনে। এক টানে খুলে ফেলল মুসা। ঠিকই অনুমান করেছে কিশোর। ভেতরে সিঁড়ি দেখা গেল, নোংরা হয়ে আছে ধুলোতে। ম্লান আলো জ্বলছে এখানেও। এখান থেকে ওপরের শব্দ আরেকটু ভালো মতো শোনা যাচ্ছে, কিন্তু সেটা পদশব্দ কিংবা কথা বলার আওয়াজ নয়। ইস্পাতের তৈরি সিঁড়ি বেয়ে খুব সাবধানে উঠতে শুরু করলো ওরা। উপরে উঠে গলা বাড়িয়ে তাকালো। আরেকটা বড় হলঘর, অনেকটা গুহার মতো দেখতে লাগছে। বড় বড় থাম রয়েছে এখানেও, তবে আলো নিচতলার চেয়ে বেশি। অনেক গাড়ি দেখা যাচ্ছে। কোনোটাই আস্ত নেই, বিভিন্ন অংশ খোলা, মেরামতের জন্য আনা হয়েছে। কোনোটা দাঁড়িয়ে রয়েছে যেন বহু দিনের পুরনো কঙ্কালের মতো। গাড়ি মেরামতের নানা ধরনের যন্ত্রপাতি দেখা গেল, বেশিরভাগই ইলেকট্রনিক। 3টে গাড়িতে লাগানো রয়েছে সেসব, যেন অপারেশন থিয়েটারে শোয়ানো রোগী, কিন্তু ডাক্তার নেই গাড়ির অপারেশন করার। মেকানিকেরা কোথাও গেছে? মুসা বলল। খুব তাড়াহুড়ো করে, দেখো না, চালু করে রেখে চলে গেছে যন্ত্রপাতিগুলো। নিচে নামিনি, এটা ঠিক। সিঁড়ি বেয়ে নামলে দেখতে পেতাম। তাহলে গেল কোথায়? পেজ আর কমলা ক্যাডিল্যাকটাই বা কোথায়? হতে পারে 3 তলায়। 3 তলায় ওঠার সিঁড়িও ওটাই। উঠতে শুরু করলো দুজনে। আরেকটা বড় হলঘর দেখা গেল। আলো এটাতে আরো বেশি। থামের মাঝে মাঝে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য গাড়ি, দোতলার চেয়ে বেশি, নিচতলার চেয়ে কম। এখানে বডি আর রঙের কাজ করা হয়, কিন্তু এখানেও কাউকে দেখা গেল না। স্যান্ডার, বাফার, এরকম সব যন্ত্রপাতির প্লাগ ঢোকানো রয়েছে ইলেকট্রনিক সকেটে। রং করার জায়গাটা বোঝাই হয়ে আছে গাড়ির বডিতে। কম্প্রেসার চালু রয়েছে, গুঞ্জন করছে এক্সস্ট ব্লোয়ার, কিন্তু শ্রমিক নেই। পেজ কিংবা তার ক্যাডিলাকের চিহ্নও নেই এখানেও। আশ্চর্য, কিশোর বলল। ভূতের বাড়ি নাকি? চোখ বড় বড় করে এদিক ওদিক তাকালো মুসা, যেন ভূত দেখতে পাবে আশঙ্কাতেই। বাবার কথাটাই মনে হয় ঠিক। একটা কথা প্রায়ই বলে, কাস্টমার তাকিয়ে না থাকলে নাকি মোটর গাড়ি গ্যারেজে কেউ কাজ করে না। কি জানি, তবে এখানে যে কাজ করছিল একটু আগেও তার প্রমাণ রয়েছে। চলে গেছে কোনো কারণে, পেজও গেছে। কোথায় গেছে বোঝা দরকার। কোথায়? এখানে যখন নেই, অন্য কোথাও। যদি ফিরে আসে? ঝুঁকিটা নিতেই হবে। এই বাড়িতেই কোথাও রয়েছে পেজ আর তার ক্যাডিলাক। আগে আগে চলল কিশোর।
গাড়িগুলোর কাছাকাছি থাকছে যাতে কেউ বেরোলেও সহজে চোখে না পড়ে যায় ওরা। কেউ এলো না। পুরো ঘরটা ঘুরে দেখে আবার সিঁড়ির কাছে ফিরে এলো দুজনে। আর কোনো দরজা কিংবা সিঁড়ি চোখে পড়ল না। এলিভেটরটা রয়েছে এই তলাতেই, তবে ওরা ঢোকার পর ব্যবহার হয়েছে বলে মনে হয় না। র্যাম্পটাও ব্যবহার হয়নি। গেল কিভাবে? মুসার প্রশ্ন। বুঝতে পারছি না, চলো নিচে গিয়ে আবার দেখি ভালো মতো। নিঃশব্দে দোতলায় নেমে এলো আবার ওরা। একজন মেকানিককে দেখা গেল এবার। এলো কোত্থেকে? ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো মুসা। জানি না, ক্যাডিলাকটা যে কোথায় গেল এখানে কিন্তু দেখা হলো না। এখন দেখতে চাও? লোক রয়েছে যে। থাক, শিওর হওয়ার আর কোনো উপায় নেই। সিঁড়ির কাছ থেকে পা টিপে টিপে সরে এলো দুজনে। গাড়ি আর থামের আড়ালে থেকে নিঃশব্দে এগোলো। যে কোনো মুহূর্তে দেখে ফেলতে পারে ওদেরকে মেকানিক। একটাই ভরসা, গভীর মনোযোগে কাজ করছে সে। আর যন্ত্রপাতির এমন আওয়াজ হচ্ছে, ওরা সামান্য শব্দ করে ফেললেও তার কানে যাবে না। একটিবারের জন্য মুখ তুলছে না লোকটা। কমলা ক্যাডিলাকটাকে দেখা গেল না এই তলাতেও। আছে হয়তো নিচ তলাতেই, মুসা বলল। তখন খুঁজলেই দেখতে পেতাম। মেকানিক দেখতে পেল না। নিরাপদেই আবার সিঁড়িতে চলে এলো ওরা। সিঁড়ির গোড়ায় পৌঁছে দাঁড়ালো। সাবধানতা, বলা যায় না নিচতলাতে লোক চলে আসতে পারে। আস্তে হাত বাড়িয়ে দরজাটা খুলল মুসা। উঁকে দিল ওপাশে। না, কেউ নেই। অফিসের ভেতরেও আলো জ্বালেনি এবং কমলা ক্যাডিলাকটাও নেই। পুরো ঘরটায় খুঁজল ওরা। গাড়ির প্রতিটি সারির ভেতর দিয়ে এগিয়ে দেখল। কিশোর, অবশেষে দাঁড়িয়ে গেল মুসা। মেনে নাও আমার কথা, এটা ভূতের কাণ্ড। না, উত্তেজিত হয়ে উঠেছে কিশোর। মনে হয় বুঝতে পারছি। হঠাৎ হিস হিস শব্দ হলো, সেই সাথে খটাং খট। পাই করে ঘুরল দুজনে। কিসের শব্দ দেখার জন্যে। দেখল নেমে আসছে এলিভেটরটা। এখানেই শেষ হচ্ছে গাড়ির জাদুকর এর দ্বিতীয় পর্ব। পরবর্তী পর্ব শুনতে এবং নতুন নতুন আরো অনেক গল্প শুনতে সাথে থাকুন গল্প বাই ঘাসফড়িং এর। ধন্যবাদ।